নানা নাটকীয়তার মধ্য দিয়ে ফের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন প্রাথমিক শিক্ষক নেতারা। তারা জানিয়েছেন চলমান কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি একসাথে চলবে। বিকাল ৫টায় অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক রয়েছে। বৈঠকে শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আলোচনার কথা রয়েছে। রাত ৯:৩০টায় সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা প্রথমে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। শিক্ষকদের পক্ষ থেকে রবিবার মধ্যরাতে জানানো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ এই কর্মসূচিতে আজ আরো লাখো শিক্ষক যোগ দেবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচির আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। মধ্যরাতে আবারও কর্মবিরতিতে ফেরার সিদ্ধান্ত নিয়ে কি বলছেন শিক্ষক নেতারা? বিকালে দুই সচিবের সাথে আন্দোলনরত শিক্ষকদের বৈঠকের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? গতকাল তারা আন্দোলন করেছে, তারা কর্মবিরতি করেছে সারা দেশে, শুধু ঢাকা শহর না, সারা দেশে তারা কর্মবিরতি করেছে এবং একটা আলোচনা তাদের সাথে প্রশাসনের সাথে আলোচনা হয়েছিল। আলোচনা হবার পর একটা পক্ষ যখন কর্মবিরতির একটা ঘোষণা দেয়, তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়, তখন আরেক পক্ষ যখন কর্মবিরতি থেকে ফিরে আসতে চায়, তারা যখন কর্মবিরতি আবার চালু করতে চায়, চালিয়ে যেতে চায়, তখন তারা এই কর্মবিরতির ঘোষণা আরেকবার দিয়েছে। এই অবস্থায় সারা দেশে আবারও কর্মবিরতি চলছে পুরো দেশের ন্যায়। এই শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক যারা রয়েছেন, সহকারী শিক্ষক, তারা এসেছেন। তাদের মূলত তিন দাবি নিয়ে তারা এখানে এসেছেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি তারা ১০ম গ্রেডে আসতে চান। এর আগে তারা ১১তম অর্থাৎ একাদশ গ্রেডে আসার জন্য তারা দাবি করেছিলেন, কিন্তু এখন সেই দাবিটা বাদ দিয়ে তারা এখন ১০ম গ্রেডে আসার জন্য দাবি জানিয়েছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলবো, তাদের মতামত জানবো, তারা কি বলতে চান। আপনাদের যে দাবি, এখন আপনাদের দাবি চলছে, বিকেলে আপনাদের একটা প্রতিনিধি দলের সাথে আলোচনার কথা আছে, জানেন কিছু কিনা? আর পরবর্তী কর্মসূচি কি দিবেন? না, আমরা জানি আমাদের প্রতিনিধির সাথে কথা হবে, এটা আজকে বিকাল ৫টায় কথা বলার কথা। যেহেতু ওনারা আমাদেরকে গতকাল রাত্রে বিকালবেলা ৫টা বাজে আমাদের প্রতিনিধিকে নিয়েছিলেন, নিয়ে ওনারা আমাদের সাথে বসবেন এবং আমাদের কি দাবি সেগুলো নিয়ে ওনারা আলোচনা করবেন। সেটা না করে উল্টা আমাদের কর্মসূচি উঠিয়ে দিচ্ছে। সুতরাং আমরা সেটা রাখতে পারি নাই, পুনরায় আমরা কর্মবিরতি স্বাভাবিকভাবে রেখেছি। আজকে আমাদের সেটা চলবে এবং আজকেও ৫টা যদি ওনারা আমাদের দাবি পূরণ না করে, আমরা একেবারে লাগাতার চলতে থাকবে আমাদের কর্মসূচি। লাগাতার কর্মসূচি দেবেন। আরেকজনের সাথে কথা বলবো, একটু আপনার সাথে কথা বলবো। এই যে আপনারা একটু ঘুরে দাঁড়াবো, এই যে আপনারা আন্দোলন করছেন, গতকাল তো আপনাদের সাথে একটা আপোষের চিন্তা ভাবনা করা হচ্ছে, আপনারা তারপরে কেন আজকে এলেন? আমাদের শিক্ষক নেত্রী খায়রুন্নাহার লিপি ম্যাডাম, উনি কর্মসূচি ঘোষণা করেছেন। দ্বিতীয় দিনের মতন আমাদের কর্মবিরতি চলছে এবং আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের যৌক্তিক দাবি। আপনারা রাজপথে থাকবেন আমরা বুঝতে পেরেছি। শিক্ষকরা বলছেন যে তাদের দাবি যদি আদায় না হয়, তারা যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবেন, কর্মবিরতি লাগাতার চলতে থাকবে। কি হবে পরবর্তীতে জানতে হবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। ফরহাদ, আপনি খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই আপনার সাথে পরের সংযোগে আবারও যুক্ত হব। দর্শক, প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ। ১০ম গ্রেড সহ ৩ দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রবিবার অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছিলেন, কিন্তু পরে আবারও সেই সিদ্ধান্ত থেকে সরে এসে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই ঘোষণার পর স্কুলের চিত্র জানাতে রংপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাজিদ আহমেদ। বাজিদ, শিক্ষকরা তো কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়ে আবারও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজকে আপনার জেলার প্রাথমিক বিদ্যালয়ের চিত্র কেমন দেখছেন? আমি এই মুহূর্তে আছি রংপুর নগরীর মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এসে এসেছি ঘটনাটি হলো, ক্লাস শুরু হয়েছে, শিক্ষক আর শিক্ষিকা যারা আছেন তারা উপস্থিত হয়েছেন। আমরা একটু প্রথমেই এই স্কুলের প্রধান শিক্ষিকার সাথে কথা বলতে চাই যে স্কুল চালু হয়েছে কিনা এবং গতকালকেও ক্লাস হয়েছে কিনা। আমার স্কুল আসছে, সবাই স্কুল চালু আছে, আমি ক্লাস নিয়েছি, আমার সহকারী শিক্ষিকারা ওনারা কর্মবিরতিতে আছে। আচ্ছা, এখানে সহকারী শিক্ষিকা আছেন, একজন নার্সিং ডাক্তার। আপনার কাছে জানতে চাইব যে আপনারা তো কর্মবিরতিতে আছেন, ক্লাস হচ্ছে কিনা, গতকালকে ক্লাস হয়েছে কিনা এবং কী কী দাবিতে আপনাদের এই কর্মসূচি এবং কতদিন চলবে? আমাদের গতকাল মানে ৯ নভেম্বর থেকে আমাদের সারা বাংলাদেশে যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে, সব প্রাথমিক বিদ্যালয়ে আমাদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। আমরা ৩ দফা দাবিতে আমরা এই কর্মবিরতি করছি। ৩ দফা দাবিগুলো হচ্ছে আমাদের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান, আর আমাদের যে শতভাগ পদ
পদোন্নতি। আমাদের পদোন্নতি হয় না, আমরা সহকারী শিক্ষক হিসেবে ঢুকে আমরা ওখানেই আমরা অবসরে চলে যাই। এই যে ছাত্রছাত্রী এসেছে আপনাদের স্কুলে, আপনারা এখন ক্লাস নিচ্ছেন, কি নেবেন, কি বলছেন? না, আমাদের তো এখন কর্মবিরতি চলছে, আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারেও আমাদের আন্দোলন চলছে এই ব্যাপারে। সেখান থেকে যখন আমাদের নির্দেশনা আসবে যে আমাদের এই কর্মবিরতি স্থগিত করা হলো, তখন থেকেই আমরা আমাদের ক্লাস নেওয়া শুরু করব। কতদিন চলবে? বাচ্চাদের ক্ষতি হচ্ছে কিনা? অবশ্যই বাচ্চাদের তো ক্ষতি হচ্ছে। এটা তাড়াতাড়ি যদি আমাদের ডিপার্টমেন্ট, আমাদের সরকার যদি আমাদের এই দাবিগুলো মেনে নেয়, তাহলে আমরা অবশ্যই আমাদের বাচ্চাদের প্রতি অনেক দরদ, আমরা নতুন ক্লাসে ফিরে যেতে চাই। সরকারের কাছে দাবি করবেন, এই যে সরকার এখন অস্থির পরিস্থিতি, দেশের নির্বাচনের আগে এই পরিস্থিতি যদি তৈরি হয়, দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব পুরোপুরি সরকারের। সরকার যদি আমাদের এই দাবিটা মেনে নেয়, তাহলে আমরা অবশ্যই তাড়াতাড়ি ক্লাসে ফিরে যেতে চাচ্ছি। শুনছিলেন কণা যে শিক্ষিকা, বেসরকারি যারা এখানে সরকারি শিক্ষিকা রয়েছেন, তারা কিন্তু বলছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তারা বলছেন যে তাদের দাবি যৌক্তিক এবং এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতিতে থাকবে। বাইজিদ, আপনি খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচি সম্পর্কে রংপুর থেকে আমাদেরকে আপডেট জানাচ্ছিলেন শাহ বাইজিদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত কথিত লকডাউন কর্মসূচি ঘিরে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতা প্রতিরোধে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স। এরই মধ্যে সড়কে মহড়া দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে আজ থেকে চলছে ডিএমপির সাঁড়াশি অভিযানও। আজ থেকে ঢাকার প্রবেশপথ, আবাসিক হোটেল, মেস ও শিক্ষা প্রতিষ্ঠানের হলে বিশেষ তল্লাশি শুরু হবে। পাশাপাশি গ্রেপ্তার, টহল ও সাইবার মনিটরিং কার্যক্রমও বাড়ানো হবে। গুরুত্বপূর্ণ স্থাপনায় এরই মধ্যে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। ডিএমপির পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনীও আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে মাঠে থাকবে বলে জানা গেছে। শনিবার ডিএমপি সদর দপ্তরে হওয়া এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 13 নভেম্বর বৃহস্পতিবার মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে হওয়া মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ নির্ধারণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে 10 দিনের সাক্ষ্য গ্রহণ আজ। সোমবার ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হবে। সাক্ষী হাজির না হওয়ায় এই মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ 3 বার পিছিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে প্রসিকিউশনের সময় আবেদনের প্রেক্ষিতে আজ 10 নভেম্বর দিন ধার্য করা হয়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া এই মামলায় আবু সাইদকে গুলির দায়ে কনস্টেবল আমির, সুজন সহ 6 আসামি গ্রেপ্তার রয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 24 আসামি পলাতক আছে। এদিকে ট্রাইব্যুনাল 1 এর রামপুরা কার্নিশে ঝুলে থাকা তরুণ আমিরকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে। এই মামলায় গ্রেপ্তার একজন আসামি এসআই চঞ্চল চন্দ্র সরকারকে নিয়ে আসা হয়েছে ট্রাইব্যুনালে। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই ঠাকুরগাঁয়ে। সেখানে এই মুহূর্তে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরে বলছেন যে কারণে এরা আজকে দেশ থেকে গিরে খাওয়ার চেষ্টা করছে, চেষ্টা করতেছে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। তো আমরা এই দেশের মানুষ, আমরা লড়াই করেছি, সংগ্রামকে যুদ্ধ করেছি, পরে আমরা 71 সালে আমাদের দেশকে স্বাধীন করেছি। সেই দিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন ঘোষক, তিনি এই মুক্তিযোদ্ধা সংসদকে ভাই বলবেন, আমি অত বলতে চাই না, কিভাবে সাহায্য সহযোগিতা করছেন, কিভাবে মুক্তিযোদ্ধাদের সামনে এনেছেন। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছিলেন। আমরা একটু ভুলে যাবো না, তাই না? আজকে আপনি অনেকে ভাষা ভাবছেন, তাই না? এই ভাষা শুরুটা করেছিল কিন্তু আপনার আমাদের ম্যাডাম খালেদা জিয়া শুরু হয়েছিল। সাদিক ভাই আরো বলবেন, আমার যে অনেক বড় বক্তা, উনি আরো ভালো করে আপনাদের সামনে বলবেন। এখানে সবাই একজন স্টার ছিলেন, স্টার অনন্তর নক্ষত্র বাংলাদেশের রাজনীতিতে। তারা আজকে আপনাদের সামনে আসছে, আপনারা আসছে আর খুব খুশি। অনেকদিন ভাই দেখা হয়, ঠিক না? জবাব পারবে সবচেয়ে আমার কাজের জন্য সবাই যেতেও পারি না। আজকে আপনারা আসছেন, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দিবেন না। এই হিন্দু মুসলমান ভাগ হওয়া দিবেননি। আমরা হিন্দু মুসলমান এখানে ভাই ভাই,
একসাথে আছি, ঠিক না? যার জীবন ধরে আছে, যুদ্ধ করেছি একসাথে, এটাকে যেন কেউ ভাগ করতে না পারবো। আমি কথা শেষ করব। আমাদের নাইম ভাই আসছেন, সাদিক ভাই আসছেন, মনসুর ভাই আসছেন, আমাকে দেখা নিয়ে আমার সঙ্গে আমার আবার অভিভূতি হয়ে গেল। মঙ্গলিয়া আমার আরেক ছাত্র, আমার খুব ঘনিষ্ঠ ছেলে, আমরা সবাই একসাথে কাজ করেছি, যুদ্ধ করেছি। আমি এখন একটু চলে যাবো আমার একটা পরামর্শ ভাই, ওই রাধাঘাট পদের জন্য। তাহলে আপনারা মাফ করবেন, আমি আপনাদের কাছে মাফ চাই, আমি যেতে চাই। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার, খুব সরকার, এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অতিরিক্ত আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচনের তফসিল করার ব্যবস্থা করবেন, দেশে ভাই আপনাদের কাছে আমি বিদায় নিয়ে যাচ্ছি। আমিও বয়সে গেছি, বুড়া হয়ে গেছি, এখন সবসময় সব কথা বলতে পারি না, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দেশটা আমাদের, এই মাটি আমাদের, মানুষগুলো আমাদের, এই মানুষগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, সমৃদ্ধির পথে আরো সামনে এগিয়ে যেতে হবে। আমাদের মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমান প্রজন্ম, ঠিক না? উনিও জেল খাটছেন ৭১ সালে, ৭১ সালে বেগম খালেদা জিয়া পাকিস্তান সরাই দেওয়ার একদম চোখ, এই সব কিছু উনিও তখন জেলেছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। ১৯৭১ সালে পাক আমাদের বাহিনী তাদেরকে গ্রেফতার করে জেলে রেখেছে বেগম খালেদা জিয়াকে, তার সঙ্গে দুই পুত্রকে, এই আজকে তারেক রহমান, ফখরুর রহমান। তাদের সব সকলের কাছে কিন্তু মুক্তিযুদ্ধটা আমাদের বুকের মধ্যে এটা একদম বেঁধে আছে, এটা বাইরে হওয়ার কোনো উপায় নেই, তাই না ভাই? আমি আপনাদের আবারও ক্ষমা চাচ্ছি, আমি থাকতে পারছি না, আমি চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুক্তিযোদ্ধারা ভাই। দর্শক, আমরা ছিলাম ঠাকুরগাঁয়ে, সেখানে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এর আগেই আমরা বলছিলাম আজ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ আসামির বিরুদ্ধে ১০ দিনে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সৈকত সাদিক। সৈকত, ট্রাইব্যুনালে আজকে মামলার শুনানিগুলোর কি তথ্য আছে আপনার কাছে? শিক্ষার্থী আবু সাইদ, সেই মামলায় কিন্তু আজকে ১০ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে। আপনি জানেন যে এর আগে এই মামলাটি ৩ দিন শুনানি পেছানো হয়েছে। গত ১৩ই অক্টোবর কিন্তু একবার এটা শুনানি কথা ছিল, এরপরে ২০ অক্টোবর সেদিনও শুনানি হয়নি, এরপরে এই যে আপনার সর্বশেষ ৪ নভেম্বর এটা শুনানি কথা ছিল, ওই দিনেও প্রসিকিউশন সাক্ষী হাজির করতে পারেননি, তার বিরুদ্ধে তার সময় আবেদন করেছে। মানে পরপর ৩ দিন সময় আবেদনের পর বা তারিখ পেছানোর পর আজকে ১০ নভেম্বর ট্রাইব্যুনালে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজকে ২ জন সাক্ষীকে নিয়ে আসা হয়েছে, প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, এবং ২ জনই ঘটনার প্রত্যক্ষদর্শী। ইতিমধ্যে ট্রাইব্যুনালে এই মামলায় যে ৬ জন আসামি গ্রেপ্তার আছেন তাদেরকে হাজির করা হয়েছে। এই মামলায় আসামি পক্ষের যারা আইনজীবী তারা ট্রাইব্যুনালে পৌঁছেছেন, এবং প্রসিকিউশনের যারা এই মামলার রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী তারাও সবাই পৌঁছেছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হবে। আপনি জানেন যে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালে, মানে ট্রাইব্যুনাল ২-এ এই কার্যক্রম চলছে। এর বাইরে ট্রাইব্যুনাল ১-এ জুলাই অভ্যুত্থানে ২০ জুলাই রাজধানীর যে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যে এক যুবক, তাকে গুলি করা হয়েছিল, সেই যুবককে গুলির পাশাপাশি ২ জনকে হত্যা করা হয়েছিল, সেই ঘটনার যে মামলাটি দায়ের হচ্ছে সেই মামলায় আজকে ৫ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে। এবং এই মামলায় একজন আসামি গ্রেপ্তার রয়েছেন, তার নাম হচ্ছে এএসআই সুজন চঞ্চল চন্দ্র সরকার, তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং এই মামলায় তার পক্ষে যে আইনজীবী তিনি ট্রাইব্যুনালে গিয়েছেন। সব মিলে এই মামলাটিও হয়তো 11:30টার পরেও শুরু হবে, এবং এই মামলা আজকে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম ৫ম দিনের মতো হবে। এর আগে আরও যে 4 দিন সাক্ষ্য গ্রহণ হয়েছে, সব মিলে কোনা বলে চলে যে আজকে ট্রাইব্যুনাল 1 বা ট্রাইব্যুনাল 2, দুটি ট্রাইব্যুনালেই দুটি গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রম রয়েছে। এবং পরবর্তী সংবাদে আমরা মামলার কার্যক্রম শুরু হলে আমরা কিন্তু এগুলো পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। কারণ এখন পর্যন্ত আমার কাছে ট্রাইব্যুনাল 1 ও ট্রাইব্যুনাল 2-এর এই হচ্ছে সর্বশেষ তথ্য। সৈকত, আপনি খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই আবারও যুক্ত হবো আপনার সাথে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক।
গুমে জড়িত বেশিরভাগ কর্মকর্তারা জানতেন না তারা কাদের অপহরণ করছেন। শুধুমাত্র একটা ফোন নম্বর আর লোকেশন দেখেই ভুক্তভোগীকে উঠিয়ে নিতেন তারা। পরে কয়েক হাত বদল করে করা হতো গুম। এই প্রক্রিয়ায় এক কর্মকর্তা চিনতেন না অন্যজনকে। আর জড়িত কর্মকর্তারা এখনও বাহিনীতে আছে বলে জানিয়েছে গুম কমিশন। তাদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। বিস্তারিত জানাচ্ছেন মোহন ইসলাম। বাংলাদেশের চিত্র অত্যন্ত করুণ। এম ইলিয়াস আলী, বিএনপি সাংগঠনিক সম্পাদক। 2012 সালে 17 এপ্রিল তাকে অপহরণ করা হয়। এরপর আর তার কোনো খোঁজ মেলেনি। অভিযোগ, তাকে গুম করে আইনশৃঙ্খলা বাহিনী। রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে হাজার হাজার মানুষ গুম করার অভিযোগ আছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, যার অনুসন্ধান করছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। গুমে জড়িত অনেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে কমিশন। জিজ্ঞাসাবাদে জানা গেছে কর্মকর্তারা নিজেরাই জানতেন না কাদেরকে অপহরণ করছেন তারা। টিমে 7 জন বা 8 জন ছিলেন, বা 10 জন বা আরও বেশি লোক ছিলেন। তারা যখন মিস্টার এক্সকে উঠায়, তারা কিন্তু মিস্টার এক্সের নাম জানে না। তারা হয়তো কমান্ডার হয়তো জানে ওইটার যে কমান্ড দিয়েছেন, অথবা কমান্ডারও জানেন না, তাকে একটা মোবাইল নাম্বার দিয়ে ট্র্যাক করে বলা হয়েছে যে এটা এই জায়গায় অবস্থান করছে, এবং এই ট্র্যাকার নিয়ে ওরা হয়তো ওই মানুষটিকে চিহ্নিত করে উঠিয়েছে। কয়েক বাহিনী মিলে একজনকে গুম করেছে। ফলে শেষ কোন বাহিনী বা কাদের হাতে গুম হয়েছে ভুক্তভোগীরা তার তথ্য মেলাতে পারছে না কমিশন। যে কোন টিম তাকে উঠিয়েছে, কোথা থেকে উঠিয়েছে, কিভাবে উঠিয়েছে এবং কোথায় নিয়ে গেছে। কিন্তু তারপর নিয়ে যাওয়ার পর যেখানে রেখেছে সেখান থেকে কোন টিম 4 দিন পর নিয়েছে, এটার আর হদিস পাওয়া যাচ্ছে না, কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না। এবং তারপর তাকে নিয়ে কোথায় নিয়ে তাকে খালাস করছে বা তার জীবনের পরিসমাপ্তি ঘটেছে, সেটা আমরা এখন পর্যন্ত বের করতে পারছি না। কাজটি চলমান রয়েছে। আর অন্তর্বর্তী সরকারের সময় গুমের আলামত নষ্ট করা হয়েছে। জড়িত কর্মকর্তা এখনও কাজে আছেন বলে জানায় কমিশন। ডিজিএফআই তিনি তার তত্ত্বাবধানে, সম্ভবত উনি লেফটেন্যান্ট জেনারেল বর্তমান, তার তত্ত্বাবধানে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়, আলামত নষ্ট করা হয়, পেইন্ট করা হয়, বিল্ডিংয়ের অনেক স্ট্রাকচারে পরিবর্তন আনা হয়। এদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। সরকার পরিবর্তন পরও তারা তাদের অপরাধ ঢাকার চেষ্টা করেছে। তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে ভবিষ্যতে এই ধরনের কাজ আবার পুনরাবৃত্তি হবে না, এই নিশ্চয়তা দেওয়া যায় না। গুমে জড়িত কর্মকর্তাদের কোনো ছাড় না দিতে সরকার সহ সব দলের প্রতি আহ্বান ভুক্তভোগীদের। কেউ কোনো ছাড় দেবেন না। মোহন ইসলাম, ৭১, ঢাকা। সংসদে নির্বাচনের ঝুঁকি বিবেচনায় এলাকা ভাগ করে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করছে ইসি। রেড, ইয়েলো ও গ্রিন জোন ভাগ করে একই সাথে জুলাই সনদ অনুযায়ী গণভোট করতে গেলে পরিকল্পনা ও প্রস্তুতিতে মানসিক প্রস্তুতি নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষার সাথে সম্পর্কিত বাহিনী প্রধানদের সঙ্গে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এর আগে 20 অক্টোবর ইসির সাথে সংশ্লিষ্টদের এই বৈঠকে নির্বাচনের দায়িত্ব পালনের লক্ষ্যে বাহিনীগুলোকে নিরাপত্তা পরিকল্পনায় সঠিক সময়ে প্রেরণ, গোয়েন্দা তথ্য সহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য তথ্য নিয়মিত সংগ্রহ সহ কমিশনকে অবগত ও নির্বাচনের পূর্বে অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়। সক্ষমতা ও উন্নয়ন প্রযুক্তির ব্যবহার, সামাজিক মাধ্যম এবং নির্বাচনে এআই এর ব্যবহারের বিষয়ে আগাম প্রস্তুতি গ্রহণও বিশেষভাবে তৎপর থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, কালো টাকার ব্যবহার রোধে আধুনিক পদ্ধতির ব্যবহার সহ অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র শনাক্ত করে যথাসময়ে কমিশনের তালিকা দাখিল সহ 20টির বেশি বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়। চট্টগ্রামের শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, উদ্যোক্তা, আইনজীবী, চাকুরিজীবী এবং মানবাধিকার কর্মী সহ সব শ্রেণী পেশার নারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনে। কারণ তারা সবাই অপেক্ষা করছে নতুন সরকারের। তাদের প্রত্যাশার মূল সুর নিরাপত্তা, স্বাস্থ্য খাতের উন্নয়ন, নারী শিক্ষা, উদ্যোক্তাদের জন্য সুযোগ বৃদ্ধি, ভোট কেন্দ্রের সুরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা ঘিরে। বিস্তারিত জানাচ্ছেন রাজীব বড়ুয়া। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে বড় উৎসব জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবার নারীদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি উৎসাহ ও প্রত্যাশা। কারণ তারা মনে করেন শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ বাড়লেও রাজনীতিতে তাদের সিদ্ধান্তমূলক ভূমিকা এখনও চ্যালেঞ্জের মুখে।
নারী ভোটাররা বলেন, আসন্ন নির্বাচন যেন ভীতিমুক্ত ও অংশগ্রহণমূলক হয়, সেটাই প্রধান দাবি। নারীদের অধিকার প্রতিষ্ঠা ও সহিংসতা দূর করতে কেবল আইন নয়, সামাজিক ও রাজনৈতিক সদিচ্ছা দরকার। নারীদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং কর্মসংস্থানের স্থানে মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আসলে রাষ্ট্র সুনজর দেবে। ভোট গণনা বা ভোটার হিসেবে না, নারীদেরকে আসলে তার যোগ্য নারীদের নেতৃত্বকে বাস্তবায়ন করাটা গুরুত্বপূর্ণ। নারীরা বলতে চান, শিক্ষাঙ্গন নিরাপদ রাখার পাশাপাশি ভোট দেওয়ার ক্ষেত্রে নারীদের উপর প্রভাব বা মত চাপিয়ে না দেওয়াটাই প্রকৃত গণতন্ত্রের চর্চা। বাক স্বাধীনতা ও মুক্ত মত প্রকাশের ক্ষেত্রগুলো যেন আরো উন্মুক্ত হয়, যেন এই নির্বাচন হয়ে ওঠে সত্যিকার অর্থে গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক এবং নারী বান্ধব। সবাই মিলে যদি একটা সহাবস্থানের মধ্য দিয়ে আমরা একটা শান্তিপূর্ণ দেশ গঠন করতে পারি, যেখানে নারী কখনো নিরাপত্তাহীনতায় ভুগবে। বাংলাদেশের প্রেক্ষাপটে সাংস্কৃতিক অঙ্গনে নারীরা খুব স্বতঃস্ফূর্তভাবে নিরাপদ বোধ করবে, এরকম কর্মকাণ্ড করতে পারবে, সেই সংস্কৃতি কৃষ্টি ভালোবাসবে, সেরকম মুক্তমনা মানুষ যাতে নির্বাচিত হয়ে আসে। উদ্যোক্তা ও কর্মজীবী নারীরা বলেন, নারীদের বিষয়ে দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। উন্নয়ন তখনই টেকসই হবে যখন সিদ্ধান্ত গ্রহণে নারীও থাকবে। নিরাপত্তার জায়গাটা সর্বোচ্চ নিশ্চিত করুন, এবং এই নিরাপত্তার জায়গাটা আমি বলবো সামাজিক নিরাপত্তা, আমার পারিবারিক নিরাপত্তা, আমার ফাইন্যান্সিয়াল নিরাপত্তা। এমন একটি সরকার আমরা নারীরা আশা করে, যারা যে নারী পুরুষ সবাইকে উভয় ক্ষেত্রে না রেখে, সমানভাবে রেখে, যাতে নারীর কাজ করার ক্ষমতাটা দেয়। মানবাধিকার নেতৃবৃন্দের দাবি, স্বচ্ছ প্রশাসন ও নিরাপদ পরিবেশ। ভোট কেন্দ্রে যদি নারী বান্ধব পরিবেশ নিশ্চিত করা যায়, তবে নারীরা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে। আমরা চাইবো একটা নিরাপদ, নারী বান্ধব, সুন্দর একটা পরিবেশ ভোট কেন্দ্রে। আমরা চাইবো প্রশাসনিক স্বচ্ছতা, এবং প্রশাসনিক স্বচ্ছতার পাশাপাশি আমরা চাইবো মানবাধিকার কর্মীদের নিয়োগ করা, যেন একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে 66,68,518 জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন 32,19,917 জন। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার জন্য সরকারের বেঁধে দেওয়া 7 দিনের সময়সীমা শেষ হচ্ছে আজ। দলগুলো কোনো সমাধানে না পৌঁছালে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকেই দিতে হবে। রবিবার প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, ফেব্রুয়ারির নির্বাচনকে প্রাধান্য দিয়ে দলগুলোর মতামত জানাতে সময় নিতে পারে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের জন্য 3 নভেম্বর উপদেষ্টা পরিষদের জরুরি সভায় সরকার উদ্বেগ প্রকাশ করে 7 দিনের সময়সীমা বেঁধে দেয়। এক সপ্তাহে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে একমত হওয়া তো দূরের কথা, আলোচনাতেই বসতে পারেনি। বিএনপি ও জামায়াত ইসলামী এই সংকটের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন ও সরকারকে দায়ী করেছে। এই সময়ে দলগুলো একমত হতে না পারলে এই সপ্তাহের মধ্যে সরকার একটি সিদ্ধান্তে আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে। পরিবেশ বাঁচাতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে ঢাকা উত্তর সিটি প্রকল্পকে অনুমোদন দেয়নি খোদ পরিবেশ অধিদপ্তর। 42.5 মেগাওয়াট ক্ষমতার আমিনবাজার ল্যান্ডফিল বর্জ্য বিদ্যুৎ প্রকল্পের ভবিষ্যৎ এখন হুমকির মুখে। উত্তর সিটি বলছে, অনুমোদন পেলে 2 বছরের মধ্যে সফল হওয়া সম্ভব, যদিও একজন বিশেষজ্ঞ জানান ওই প্রকল্পে যেভাবে বর্জ্য পোড়ানো হবে তা ক্ষতিকর। সুমন মাহমুদের প্রতিবেদন। তবে কত ডিগ্রিতে বর্জ্য পোড়ানো হবে সেই ছাড়পত্র এখনো দেয়নি পরিবেশ অধিদপ্তর। এটা বেসিক্যালি একটা ইনসিনারেশন প্ল্যান্ট, এখানে ওয়েস্টটাকে বার্ন করা হবে। তো এখানে একটা টেম্পারেচারের বিষয় আছে, 850 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার বার্ন করা হবে নাকি 1000 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার বার্ন হবে, এই বিষয়টা নিয়ে এখনও সরকার থেকে, পরিবেশ মন্ত্রণালয় থেকে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত আমরা পাইনি। তো এটা সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে বলা সম্ভব না যে কবে থেকে এখানে হবে।
আপনার পাওয়ার জেনারেশন হবে। সিটি কর্পোরেশন বলছে প্রকল্প বাস্তবায়নে বড় বাধা হলো বর্জ্য আলাদা করার প্রক্রিয়া। চীনা কোম্পানি চেয়েছে মিশ্র বর্জ্য, কিন্তু বাসাবাড়ি থেকে প্লাস্টিক ও দাহ্য বস্তু আলাদা করে ফেললে সেটি সম্ভব হবে না। দৈনিক দেওয়ার কথা ছিল 3000 টন, আমরা এই মুহূর্তে সিটি কর্পোরেশন জেনারেলি প্রডিউস করছি 4000 টন। সো অ্যামাউন্ট ওয়াইজ আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু ওখানে বলা আছে এটা মিক্সড ওয়েস্ট দিতে হবে, আদারওয়াইজ এই ওয়েস্টটাকে তারা ডিসকোয়ালিফাই করবে, আর ডিসকোয়ালিফাই করলে এটার জন্য একটা পেনাল্টি সিটি কর্পোরেশনকে দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশন যে প্রক্রিয়ায় বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে চায় তা পরিবেশ সম্মত নয়। তোড়জোড় করে কাজ শুরু করার পরে সেখানে কিছু ইনফ্রাস্ট্রাকচারও তৈরি করার হয়েছে এবং তারপরে এটা মাঝপথে থেমে যাওয়ার ফলে এখন টোটাল বর্জ্য ব্যবস্থাপনাটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এই ক্ষেত্রে ইনসিনারেটরের ব্যবহার করার যে বিষয়টি আছে সেটি খুবই একটি সেনসিটিভ বিষয়। আমিনবাজার ল্যান্ডফিল থেকেই রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় বড় সমাধান আসার কথা ছিল, কিন্তু পরিকল্পনা, সমন্বয় আর ব্যবস্থাপনায় ঘাটতির কারণে সেই প্রকল্প এখন থমকে আছে। পাহাড় সমান বর্জ্যের স্তূপ নিয়ে এখন কি করবে সিটি কর্পোরেশন? সুমন মাহমুদ, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।